আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। ধন্যবাদ স্যার। প্রথমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আইএমএফ আমাদের অর্থনীতি নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে সংখ্যা প্রকাশ করেছে এর তিনটি দিক রয়েছে। একটি বলেছে যে অর্থনৈতিক মন্দা চলছে, সেকেন্ড বলেছে যে ইনফ্লেশন হাই, এবং থার্ড বলেছে ইনফ্লেশন হাই হওয়ার কারণে আমাদের জিডিপি কমে যেতে পারে। এর যৌক্তিকতা কতটুকু? হ্যাঁ, তাদের যে সমস্ত অনুমানগুলো রয়েছে, তো আমি মনে করি যে বিষয়গুলো সর্বাংশে সত্যি না হলে মোটামুটি সত্য। তার কারণ এই মুহূর্তে বিনিয়োগের ক্ষেত্রে একটা খরা রয়েছে, মানে বিনিয়োগকারীরা তো আসলে খুব একটা ভরসা পাচ্ছেন না যে বাজারে কী অবস্থা হয়। অন্যদিকে বিশেষ করে আমি বলবো যে বিদেশি বিনিয়োগ কিন্তু খুবই কম এখন, মানে প্রায় $1.5 বিলিয়ন কম কিন্তু নেট এফডিআই ইনফ্লো। তো এটি ছাড়াও প্রাইভেট ইনভেস্টমেন্ট অতটাই এনকারেজিং না, আর ওইটাই হচ্ছে কিন্তু আসলে জিডিপির মূল চালিকা শক্তি। আর অন্যদিকে ইনফ্লেশন হাই মানে কি বেশ লম্বা সময় ধরে হাই কিন্তু। তো এইটা দিয়ে কিন্তু আসলে বিজনেসম্যানরাও যেরকম একটা স্বস্তির মধ্যে থাকে না, তার কারণ তাদের মডারেট একটা ইনফ্লেশন হলে হয় 5-6% যদি হয় তাহলে ঠিক আছে তাদের জন্য, কিন্তু এর চাইতে বেশি হলে কিন্তু তারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যান, তার কারণ তাদের জিনিসপত্র বিক্রি হয় না বাজারে। তো এই কারণেই একটা বড় রকমের চাপ তৈরি হয়েছে অলরেডি ইকোনমিতে। আর এটার কারণে যেটা হবে যে জিডিপি কিন্তু আসলে ঠিক কমে যেতে পারে এরকম না, কিন্তু গ্রোথ কিন্তু ওরকম এনকারেজিং হবে না। এখন যদি আমরা 3-4% গ্রোথের দিকে যাই, তাহলে সেক্ষেত্রে সেই আমরা 80-90-এর দশকে যেরকম আমাদের গ্রোথ ছিল, ওই গ্রোথ এখন আমরা চাই না। আমাদের ইকোনমিতে এখন অনেক মেগা ইনফ্রাস্ট্রাকচার আছে, অনেক রকমের পটেনশিয়াল তৈরি হয়েছে আমাদের এখানে, বিভিন্ন রকমের বিনিয়োগ এসছে সরকারের দিক থেকে। তো সেটার ক্ষেত্রে গ্রোথের উপর একটা ইমপ্লিকেশন থাকতে হবে, তো সেটা কিন্তু নেই। তো এটা তারাও নিজেরাও চিন্তা করছেন যে তাদের একটা বড় লেন্ডিং প্রোগ্রাম রয়েছে, অনেকগুলো দাতা সংস্থা বলে উন্নয়ন সহযোগী আছেন, তারাও কিন্তু বাংলাদেশে কাজ করছে। তো সুতরাং ওই তাদের যে ঋণ সেটা তো পরিশোধ করতে হবে। এখন অর্থনৈতিক চাকা না ঘুরলে তাহলে তো সবার জন্য সমস্যা। তো এইগুলো নিয়ে তারা আসলে সংখ্যা প্রকাশ করেছেন। আচ্ছা, এক্ষেত্রে আপনি দুইটি বিষয় বললেন। একটি হচ্ছে বিদেশি বিনিয়োগ দেশে আসছে না, সেটি আমি ধরে নিলাম যে হয়তোবা সব ধরনের সংস্কার হওয়ার পরে আমাদের হয়তোবা সেটি বৃদ্ধি পেতে পারে। কিন্তু আমাদের দেশি যে আপনি দেশের সার্বিক বাণিজ্যিক পরিস্থিতির কথা বলছেন, সেই বাণিজ্যিক পরিস্থিতি আপনি বললেন যে স্থির হয়ে আছে, হ্যাঁ, সেটা কিছুটা ইমপ্রুভ করার জন্য আমাদের কি সেই রাজনৈতিক প্রেক্ষাপট সংস্কার পর্যন্ত ওয়েট করতে হবে? আমি মনে করি যে সংস্কার হয়ে যাওয়াটা ভালো, তার কারণ যে কমিশনগুলো তৈরি হয়েছে এবং এটির সঙ্গে কিন্তু কিছু টাস্কফোর্সও আছে, কিছু কমিটিও রয়েছে। তো তারা যখন তাদের প্রতিবেদনটা দেবে তখন কিন্তু কিছু আইনগত পরিবর্তন আসবে, কিছু অধ্যাদেশ আসবে, এবং এর পাশাপাশি কিন্তু এই যে একটা কনসেনসাস তৈরি হওয়া, মানে এটা ঐক্যমত্যের বিষয়ে যে একটা আরেকটা কমিশন হওয়ার কথা, তো সেটি কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করে ফেলেছেন। তো সুতরাং সেই বিষয়গুলো হলে কিন্তু তখন রাজনৈতিক ক্ষেত্রে একটা স্থিতিশীলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, সবার একটা জায়গাতে চলে আসারও একটা জায়গা তৈরি হবে, কনভার্জেন্স যেটাকে আমরা বলি। তো এটা হলে দেশের ভবিষ্যতের জন্য সেটা ভালো। আমি মনে করি যে তখন কিন্তু যারা উন্নয়ন সহযোগী রয়েছেন, যারা বিদেশে বিনিয়োগকারী রয়েছেন, তারাও কিন্তু তখন একটা স্বস্তির জায়গা পাবেন যে না, আইনগত একটা ভিত্তি রয়েছে, দেশের মধ্যে একটা ঐক্যমত্য আছে এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আসলে এগুলো প্রয়োজন। তো সব মিলে এই অবস্থা যদি হয় তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে আসুক, মানে তারা বুঝুক। এই ক্ষেত্রে আমি অ্যাড করতে চাই, আপনি দাতা সংস্থার কথা বলেছেন। আপনি জানেন যে আইএমএফ $0.645 বিলিয়ন, প্রায় $64 কোটি ঋণ অনুমোদন নিবে ফেব্রুয়ারিতে। এছাড়া ওনাদের কাছে আরও $0.75 বিলিয়ন চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংক আমরা দেখেছি 20শে ফেব্রুয়ারি $1.16 বিলিয়ন $116 কোটি ঋণ অলরেডি অনুমোদন করে দিয়েছে, যেটি এই সপ্তাহে হয়তো বা ডিসবার্সমেন্ট হতে পারে। এই যে দাতা সংস্থাগুলোর এই ঋণগুলো আমাদের রিজার্ভকে বাড়াতে সহযোগিতা করবে কিনা, অর্থনীতিতে সহযোগিতা করবে কিনা? আমি অবশ্যই এগুলোর একটা ভালো প্রভাব রয়েছে, এবং বিশেষ করে যে আইএমএফ এর লোন, সেটা কিন্তু ওরা আমাদের যে সমস্যা, হ্যাঁ, আমাদের যে ইন্ডিকেটর যেগুলো রয়েছে, যে ম্যাক্রো ইন্ডিকেটর, মানিটারি পলিসিতে রিফর্ম হলো কিনা, বা অন্য যে সমস্ত আর্থিক বাজার যদি আমরা ধরি, তাহলে সেই ক্ষেত্রে সবগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা, বিশেষ করে রেভিনিউ রিফর্মও হচ্ছে কিনা, এগুলো সব কিছু দেখে বিবেচনা করে তারপরে তারা কিস্তিটা দেয়। আমরা ইনিশিয়ালি আশঙ্কা করছিলাম যে আদৌ ওইটা পাবো কিনা, কিন্তু আইএমএফ এর দিক থেকে একটা ভালো কমিটমেন্ট রয়েছে। আর বিশ্বব্যাংক কিন্তু আগেই বলেছিল যে আমাদের পাশে তারা রয়েছে এবং তারা আমাদেরকে ঋণ দেবে। এবং ঋণগুলোর ক্ষেত্রে একটা বড় দিক হলো যে এখানে কিন্তু এই যে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, এগুলোতে তারা বেশি ঋণ দিচ্ছে। এগুলো ভালো। আমি মনে করি যে সফট সাইডেও আমাদের এই লোনগুলো চলতে হবে, এবং এটা কিন্তু সরাসরি আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেখানে অ্যাড হচ্ছে, তার মানে এটা একটু স্ট্রেনথেন হবে। এটা হয়ে আমার ধারণা হয়তো 21, 21.5 বা 22 কাছাকাছি চলে যাবে। আর এদিক দিয়ে আমাদের এক্সপোর্টও কিন্তু অতটা খারাপ নয়, কিন্তু যদিও কথাবার্তা আছে যে না আসলে আগের অর্ডার ছিল, হ্যাঁ, অনেকে বলে ব্যাকলগের কারণে যে সৃষ্ট যে অর্ডারগুলো এখন সেগুলো ক্লিয়ার হচ্ছে। আগে তো আমরা একটা ভয়ে ছিলাম যে ক্লিয়ার হবে কিনা, কিন্তু যেহেতু এগুলো ক্লিয়ার হচ্ছে, নতুন নতুন অর্ডার আসছে, আর বিশেষ করে যে রেমিটেন্সও আসছে, কিন্তু
রেমিটেন্স এমনিতে একটা ভালো ধারার মধ্যে রয়েছে, কিন্তু আমি এক্সপোর্টের ক্ষেত্রে একটা ইতিবাচক যে দিকটা দেখি সেটি হলো যে যেহেতু ট্রাম্প ক্ষমতায় আসছেন এবং এখন চায়নার সঙ্গে কিন্তু একটা ট্রেড ওয়ার হবে, হ্যাঁ, এবং তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, তো যার ফলে অনেকগুলো নতুন ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে চীন থেকে, এবং বাংলাদেশেরও এক্সপোর্ট অর্ডারটা বাড়বে। এখন ইতিমধ্যে কিন্তু আমরা বেড়ে যাচ্ছে। তো সুতরাং আমাদের জন্য কিন্তু ভালো একটা মানে এক্সপোর্ট অপেক্ষা করছে। তো সুতরাং সেই জন্য আমাদের যারা এক্সপোর্টার আছে তারা নিজেরাও ইনভেস্টমেন্টটাকে একটু ভালো চাচ্ছেন, কিন্তু একটা বড় সমস্যা হলো কি যে ব্যাংকে কিন্তু সুদের হার অনেক বেশি। শিল্প খাতে 15.5% হচ্ছে সুদের হার, এর পাশাপাশি অন্যান্য আরও খরচ রয়েছে, আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, আমাদের যে পোর্ট বা অন্যান্য যে সমস্ত সার্ভিস সেগুলো কিন্তু অতটা ভালো নয় বা ইমপ্রুভ করছে না। তো এই অবস্থায় বিনিয়োগকারীরা কিছুটা হতাশ রয়েছেন। গ্যাসের ফ্লোটা সেরকমভাবে নেই, আমাদের ইলেকট্রিসিটি যদিও শীতের সময় এখন কম চাহিদা, কিন্তু তারপরেও তারা কিন্তু ওইরকমভাবে নিরবিচ্ছিন্নভাবে পাচ্ছে না সুবিধাগুলো। সুতরাং এগুলো একটা বড় সমস্যা। আমি মনে করি এগুলো কাটিয়ে উঠতে পারলে আমাদের জন্য ভালো একটা এক্সপোর্টের মার্কেট ওয়েট করছে গ্লোবাল মার্কেট। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি সুদের হার যেটা বললেন যে সুদের হার এখন ডাবল ডিজিটে আছে এবং অনেক হাই সব কিছুতেই, এটার সাথে ইনফ্লেশনের সম্পর্ক তো অবশ্যই রয়েছে, এবং সেই ইনফ্লেশন নিয়ে আমরা যেটা প্রেডিকশন দেখতে পাচ্ছি হয়তোবা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, অথবা শোনা যাচ্ছে যে 1 বছরের মধ্যে হয়তোবা ইনফ্লেশন 5%-এ নেমে আসতে পারে। এই ক্ষেত্রে আপনি কতটুকু আশা দেখছেন? আপনি যে ইন্ডিকেটরগুলো বললেন, দাতা সংস্থার যে সহায়তা দেখছেন, তাতে কি আদৌ কি আসা সম্ভব? আমি মনে করি যে এই মুহূর্তে মার্কেটে একটা বড় সিন্ডিকেট রয়েছে এবং তারা কিন্তু দেখিয়ে দিল যে তারা আসলে কারো কথাই শোনে না, কারো কথা শুনবেও না। হ্যাঁ, অনেক অনুরোধ করেছে সরকারের দিক থেকে, অনেক কিছু বলা হয়েছে, আমাদের যে পলিসি রেটটা হাই করা হয়েছে, ব্যাংকের ইন্টারেস্ট রেটটা বাড়ানো হয়েছে, বিশেষ করে সব জায়গাতে, কৃষি থেকে সেবা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে, কিন্তু আলটিমেটলি তো কোনো কাজ হলো না। তার কারণ তারা এত শক্তিশালী, এবং দেখা গেল যে চালার বাজারে সিন্ডিকেট, ভোজ্য তেল, পেঁয়াজ, আলু সব জায়গাতে সিন্ডিকেট বসে আছে। তো এই অবস্থায় কিন্তু আসলে হয় না, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে কি যে বাংলাদেশের যে ব্যাংকের যে মানিটারি পলিসি, তো সেখানে কনসিস্টেন্টলি কিন্তু তারা এটা সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছেন, এবং একই সঙ্গে নীতি সুদের হার অনেক বাড়িয়ে দিয়েছেন, এবং নীতি সুদের হার এর চেয়ে আর বাড়ানো যাবে না, তার কারণ 10%-এর উপরে আর কত, এটা আর হবে না, কাজও করছে না। সেটা কাজ না করলে কি হচ্ছে যে একদিকে আসলে বিনিয়োগকারীরা হতাশ হচ্ছেন যে এত উচ্চ সুদের হারে কিন্তু বিনিয়োগ করা যাবে না। তো সুতরাং এই অবস্থায় তো ইনফ্লেশনটা বেশি হবে, তার কারণ উৎপাদন খরচটা বেড়ে গেছে। উৎপাদন খরচ বেশি হলে তাহলে কিন্তু আর কম দামে তারা জিনিসপত্র বিক্রি করতে পারবে না বাজারে। তো এই কারণে আসলে ইনফ্লেশনটা কমছে না। তাহলে আপনি যেহেতু বললেন যে সিন্ডিকেট অন্যতম দায়ী, হ্যাঁ, এবং এই সিন্ডিকেটটাকে ভাঙা এখনো যায়নি, এবং আদৌ কি সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় কি যে আগে বাজার ছিল একটা সিন্ডিকেট এবং তারা রয়ে শুয়ে দূরে থাকতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকে কিন্তু তাদের মাসুলটা ফ্লেক্স করছে, তারা দেখিয়ে দিচ্ছে যে যেমন যে আলুর ক্ষেত্রে যেটা দেখলাম আমরা, যে হিমাগারের মালিকদেরকে কিছুই করা গেল না, চালের মিলারদেরকে কোনো কিছুই করা গেল না, পেঁয়াজে, কাঁচামরিচে কোনো কিছুতেই তো আসলে সিন্ডিকেট বাকি নেই। ভোজ্য তেলে বাজার থেকে তুলে নিল তারা, যদিও আমদানি কিন্তু চাহিদার তুলনায় 1 লক্ষ মেট্রিক টন বেশি ছিল, তারপরে তেলটা কোথায় গেল? এইভাবে করে করে তারা কিন্তু শো করছে যে তারা কিন্তু মোটামুটি সরকারের একটা প্যারালাল একটা ফোর্স। এইভাবে তো আসলে হয় না, তাই না? সরকার একদিকে কি করছেন, তারা কিন্তু সহনীয়ভাবে সবার কথা শুনছেন এবং তারা কিন্তু বল প্রয়োগ করছেন না। অন্য দেশ হলে বা অন্য কোনো সময় হলে তো অনেক ডজন ডজন ব্যবসায়ী কিন্তু জেলে থাকতেন। তো এই অবস্থায় দেখা যে মানে এরকম করে আমার মনে হয় কি যে জুনের সময়, মানে আগামী জুনে চিন্তা ভাবনা করা হচ্ছে যে হয়তো কমে আসবে, কিন্তু এখনই তো কিছুই হলো না। জি, আমরা অবশ্যই কি হবে, হ্যাঁ, জি, সিন্ডিকেট কিভাবে ভাঙা যায় এর কোনো মেকানিজম জানা আছে কিনা সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্লুমবার্গ স্বীকৃত বাংলাদেশের শীর্ষস্থানীয় টেকসই প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবিরের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা আবারও ফিরছি আলোচনায়। স্যার, একটু আগে যেটা বলছিলেন যে ব্যবসায়ী সিন্ডিকেট যারা রয়েছে তারা অনেক শক্তিশালী এবং রাজনীতিতেও তাদের বেশ অবদান রয়েছে এবং তারা সব সরকারের সাথে সমানভাবে হাঁটছে, এবং আপনি যেটা বলেন ইনফ্লেশনও এই সিন্ডিকেটের জন্য দায়ী। তাহলে আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করতে গেলে সিন্ডিকেটকে অবশ্যই ভেঙে দিতে হবে। সেটার জন্য আপনার জানা মতে কোনো মেকানিজম আছে কিনা যেটা সরকার এখনো জানতে পারেনি? না, সরকার আমার ধারণা জানে, হ্যাঁ, কিন্তু আসলে এই মুহূর্তে তারা আসলে ওইরকম ভাবে হার্ডলাইনে যেতে যাচ্ছে না বলে আমার কাছে মনে হয়েছে।
তার কারণ সরকার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, মানে বিজনেসম্যানরা হচ্ছে বাংলাদেশের মধ্যে বা যে কোনো দেশে তারা কাজ করবেন বিভিন্ন রকমের আইন কানুনের মধ্যে। আমাদের একটা বড় আইন হচ্ছে যে মজুদ আইন, জি, এবং সেই অনুযায়ী কিন্তু যারা যেমন বলবো যে কোল্ড স্টোরেজের যারা মালিক তারা কিন্তু সম্পূর্ণভাবে আইন ভঙ্গ করে চলছেন। আচ্ছা, তারা ডিম ঢুকিয়েছেন তাদের কোল্ড স্টোরেজে, যেটা সম্পূর্ণ বেআইনি। জি, তো এখন তাদের এই আইনের আওতায় যদি আমরা শাস্তি দিতে পারতাম তাহলে কিন্তু তখন একটা ইনস্ট্যান্স তৈরি হতো। কেন পারছেন না? এই সময়টাতে আসলে সরকার তো মূলত সংস্কারগুলো করছেন এবং নানা রকমের চাপ রয়েছে, দেশি বিদেশি চাপ। তো এই কারণেই কিন্তু তারা চাচ্ছেন না বড় রকমের কোনো চাপ তৈরি করতে, তার কারণ ব্যবসায়ীরা যে কোনো সময় বাজারে ডিসরাপশন তৈরি করতে পারে সেটা জানে সরকার। আচ্ছা আচ্ছা, বুঝা এই গেছে। কারণে তাদের কাছে এখন কিছুটা জিম্মি মনে হচ্ছে, অনেকটাই যাতে সেফ সাইডে থাকছে আমার মনে হচ্ছে সরকার। এবং আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এর মধ্যে কিন্তু কোনো অবস্থাতেই সরকার কোনো রকমের বল প্রয়োগ করেনি। একটা শুধু ঘটনা ছিল এই 5ই আগস্টের পরে, যে সময়টাতে গুলি করতে হয়েছিল। তো তখন হয়তো জীবন গেছে, কিন্তু ওইটা আসলে সরকার চায়নি। কিন্তু এরপরে যত আন্দোলন হয়েছে কোনোটাতেই কিন্তু দমন পীড়ন এগুলো হয়নি, গুম করে ফেলা হয়নি। আগে যেগুলো খুব স্বাভাবিকভাবে এগুলো ঘটতো, যে কোনো আন্দোলনই দেখা যেত যে লাশ পড়ে গেছে, গুলি হয়েছে। তো এখন এই সংস্কৃতি থেকে যেহেতু বের হয়ে আসছি আমরা, এবং মত প্রকাশের অধিকার এই বিষয়গুলো তো আমরা স্বীকার করে নিচ্ছি, তো এটা ভালো প্র্যাকটিস তো আমাদের ব্যবসায়ী সমাজ দেখেননি জি, অনেক বছরে। তো এখন তারা দেখতে পাচ্ছেন যে যেহেতু সরকার চাপ দিচ্ছে না, দমন পীড়ন করছে না, গুম হচ্ছে না, তো সুতরাং তারা কিন্তু কোনো কথাই শুনছেন না। সুতরাং আমি মনে করি যে আইনের প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট, এবং মজুদ আইনটা প্রয়োগ করতে পারলে তেলের বাজারের থেকেও তেলটা তুলে নেওয়া যেত না কেউ। একই সঙ্গে যে পেঁয়াজের সমস্যা, আলুর সমস্যা, তো এই জিনিসগুলো কিন্তু হতো না। আর আলটিমেটলি কিন্তু যারা ভোক্তা তাদেরকে প্রাইসটা পে করতে হচ্ছে। আপনি জানেন এই প্রাইসগুলি কিন্তু আবার ইনফ্লেশনকে বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে এখন আসি ইনফ্লেশনটা নিয়ে। আপনি জানেন যে অর্থনীতির সবচেয়ে বড় সূচক বলা হয় ইনফ্লেশনকে, এবং এই ইনফ্লেশন কন্ট্রোল না থাকলে একটি দেশের ইকোনমি কন্ট্রোলে থাকে না। আমাদের যে এখন ইনফ্লেশন রয়েছে 12-র কাছাকাছি আমি ধরে নিলাম, সেটিকে কি আদৌ কমানো সম্ভব? এবং কমানো যদি সম্ভব হয়ে থাকে কি উপায়ে সেটি করা যেতে পারে বলে আপনার ধারণা? আমি ইমিডিয়েটলি আসলে এই যে আমাদের কন্ট্রাকশনের মনিটারি পলিসি সেটাকে একটু রিল্যাক্স করতে বলবো। মানে আমাদের আস্তে আস্তে নমনীয় একটা মুদ্রানীতির দিকে যেতে হবে, খুব দ্রুত আগামী 1-2 মাসের ভিতরে যদি আমরা করতে পারি তাহলে বিজনেসম্যানরা একটা সিগন্যাল পাবেন। আচ্ছা, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সচেষ্ট কিনা এই বিষয়টা নিয়ে? আমার মনে হয় না সচেষ্ট, তার কারণ এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছি না, এবং কোনো টাইমলাইন নেই যে কখন তারা আসলে নমনীয় মুদ্রানীতির দিকে যাবেন এবং আস্তে আস্তে মূল যে সুদের হার সেটা কমাবেন কিনা। সুদের হার কমাতেই হবে, জি, এবং এটাকে হয়তো যেটা আগে ছিল যে 9-6, এখন যদি একটুখানি বাড়ানো হয়, ঠিক আছে 12-12.5% হলেও কিন্তু তাও অনেক বেশি। ক্রেডিট কার্ড 25%, পার্সোনাল লোন 12-15%। হ্যাঁ, এই মানে বাংলাদেশের মতো অর্থনীতিতে এই সুদ হার কি মানানযোগ্য? অনেক বেশি। তার কারণ পার্সোনাল যে সমস্ত লোন সেগুলো তো মানুষ যে কোনো সময় যে কোনো একটা বিপদ আপদের জন্য নেন, এবং একই সঙ্গে হলো যে ক্রেডিট কার্ডে এত ইন্টারেস্ট রেট কেন, মানে কোনো কারণ নেই। তার কারণ যত আপনি চেপে রাখবেন ইন্টারেস্ট রেট দিয়ে ততই কিন্তু কনজামশন হবে না, এবং আলটিমেটলি বিজনেসম্যানরা তো বিনিয়োগ করে রেখেছেন, তাদের তো ব্যাংকে আবার সুদ দিয়ে পরিশোধ করতে হচ্ছে আসল, তো তারা কোথায় যাবেন? একদিকে হচ্ছে যে মূল্যস্ফীতির চাপে জনগণ অতিষ্ঠ, তাদের রিয়েল ইনকাম কমে যাচ্ছে, অন্যদিকে বিজনেসম্যানরা তাদের প্রফিটটাকে হারাচ্ছেন। তারা কিন্তু ভবিষ্যতে আর এই যে দেশের অর্থনীতিতে বিনিয়োগ করতে, এবং টাকা কিন্তু চলে যাবে দেশের বাইরে, দেশে বিনিয়োগ করতে না পারলে বিদেশে তারা বিনিয়োগ করবেন। এইভাবে কোনো দেশের উপকার হচ্ছে না, ইনফ্লেশনও কমছে না। আমি একটি এক্সাম্পল দিতে চাই। শ্রীলঙ্কার মতো দেশে ব্যাংকরাপ্ট হওয়ার পরেও আপনি দেখেছেন যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কারণে, ওনার মেকানিজমের কারণে 1 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশে সেই পরিস্থিতি হয়নি, এবং বাংলাদেশে অনেকগুলো পজিটিভ নিউজ রয়েছে। তার মধ্যে আপনি যেটা বললেন যে ব্যাংকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের আন্তরিক হওয়া উচিত এবং মনিটারি পলিসি থেকে সরে আসা উচিত, মানে সংকুচিত না করে যেন সম্প্রসারণ করে সেটা করা উচিত। আর কি কি করা উচিত আমাদের অর্থনীতিটাকে সহনযোগ্য পর্যায়ে নিয়ে আসার জন্য? আমি মনে করি যে এই ব্যাংকের যে একক আধিপত্য যেটা আসলে অর্থবাজারে, সেটাতে একটু ব্যালেন্স করতে হবে। আমাদের যে পুঁজিবাজার সেটাকে ঘুরে দাঁড় করাতেই হবে। এই মুহূর্তে একেবারেই কোনো রকমের আস্থা নেই বিনিয়োগকারীদের, নতুন বিনিয়োগকারী আসতে যাচ্ছেন না, এবং তারা ধরে নিয়েছেন যে এই পুঁজিবাজারে কোনো কিছু হবে না। এইটা তো ভালো নয়, তার কারণ এই দুই পায়ের উপরে তো ভর করে চলতে হবে, একদিকে ব্যাংক খাত, অন্যদিকে হচ্ছে পুঁজিবাজার। এইভাবে করে পুঁজি আসবে এবং আলটিমেটলি দেশের ভিতরে একটা অর্থনৈতিক গতি সঞ্চার হবে। এইভাবে করলে আমি মনে করি যে ব্যাংকেরও সুদের হার আস্তে আস্তে কমবে যখনই পুঁজিবাজার দাঁড়াবে। তো আমি মনে করি যে এই ব্যাংকের একচ্ছত্র আধিপত্য এবং তার জন্য সমস্ত নীতির যে প্রয়োগ সেগুলো করা বন্ধ করতে হবে, এবং কেউ তো কারো প্রযোগী নয়, তাই না? দেশের অর্থনীতির জন্য সবাই কাজ করছে, দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতেই হবে। তার কারণ এখন যে এটা বিভিন্ন রকমের শঙ্কা চলছে যে IMF তারা বলছে যে দেশের অর্থনীতি স্লথ হয়ে গেছে, তো সেটা তো আমরা চাই না। দেশের মানুষজন পরিশ্রমী, উদ্যোক্তারা বিনিয়োগ করতে চান, কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে তারা দাদন করে তারা উৎপাদন করছেন, তো খাদ্য সংকট নেই,
তো এটা সবচেয়ে বড় একটা দিক। জি। অন্য জায়গাতে সংকট কেন হবে? আমি মনে করি যে এইভাবে এই অর্থনীতির ভাইবটা বুঝে, পালসটা বুঝে এই পুঁজিবাজারকে দাঁড় করানো, এই ব্যাংক খাতে সংস্কার, বিশেষ করে আমি বলবো যে সুদের হার কমানো এবং একই সঙ্গে যে কন্ট্রাকশনে যে মানিটারি পলিসি সেটার দিক থেকে একটু রিভার্স পজিশনে চলে যাওয়া, সরে আসা, তো এগুলো করতে পারলে আমি মনে করি যে মিডিয়াম টার্মে কিন্তু বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে এবং তখন কিন্তু এই যে এই মূল্যস্ফীতির চাপও থাকবে না। জি, আমরা আশা করি সেটাই যে বাংলাদেশের অর্থনীতি আবারও আগের মতো ঘুরে দাঁড়াবে এবং আমরা একটি সহনশীল অর্থনীতি দেখতে পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। এবার নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শের সঙ্গেই থাকুন।